রাজনীতিতে যেটা হয় গতানুগতিকভাবে কোনো বাজেট আসলে বাজেট পরবর্তীতে একটা ব্রিফিং হয়, সেখানে বলা হয় কমন ক্রিটিসিজম, এটা জনবিরোধী, মানুষের আকাঙ্ক্ষা পূরণ করে নাই, এই টাইপের আমরা ট্রেডিশনাল না করে বরং আমরা অগ্রিম একটা ছায়া বাজেট দিচ্ছি যে বাংলাদেশেতে কীরকম একটা বাজেট হওয়া উচিত। এবং আমরা মনে করি আমাদের এই ছায়া বাজেটটা শুধু কেবল একটা বাজেট নয়, এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা নতুন বাংলাদেশের একটা অর্থনৈতিক দর্শন। আমাদের দল বিশ্বাস করে উন্নয়ন শুধুমাত্র উন্নয়ন অর্থবহ করতে গেলে অবশ্যই সেটা কর্মসংস্থান এবং মুদ্রাস্ফীতির যে আগুন সেখান থেকে সাধারণ মানুষকে মুক্তি দেয়া, বিনিয়োগ যেন দেশে বাড়ে এবং প্রতিটি নাগরিকের জীবনমান উন্নয়ন হয়, এই প্রতিশ্রুতিকে সামনে রেখে এনসিপি যদি ক্ষমতায় থাকতো তাহলে কীরকম বাজেট দিত, এই অবস্থায় তার একটা রূপরেখা আমরা 2026-27 আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমরা টাইটেল দিয়েছি বাংলাদেশ 2.0, সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি। আমরা দেশের মানুষকে এটি প্রমাণ করে দেখাতে চাই যে জনকল্যাণ বৃদ্ধি ও রাজস্ব শৃঙ্খলা রক্ষা এই দুটি পরস্পর বিরোধী নয়। রাষ্ট্রের শাসনভার আমাদের হাতে থাকলে আমরা দেখাতাম কিভাবে অতিরিক্ত বৈদেশিক বা অভ্যন্তরীণ ঋণের ফাঁদে না পড়ে সাধারণ মানুষের উপর করের বোঝা আরোপ না করে বাড়িয়ে কিভাবে রূপান্তরমূলক বা ট্রান্সফরমেটিভ একটা বাজেট প্রণয়ন করা সম্ভব। এই জন্য প্রয়োজন কেবল একটি দক্ষ, সুশাসিত এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা। এই বিষয়গুলোকে সামনে রেখেই 12টি প্রধান খাতকে বিভক্ত করে 71টি পয়েন্টে আজকে আমরা সুনির্দিষ্টভাবে বাস্তবায়নযোগ্য একটি ছায়া বাজেট আপনাদের সামনে উপস্থাপন করতেছি। 1 নম্বর পয়েন্টে আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে আমাদের রাজস্ব এবং সামষ্টিক অর্থনীতিটা কীরকম আমরা বাজেট হিসেবে ঘোষণা করতাম, সেটা আমরা করতেছি। দায়িত্বশীল ও বাস্তব ভিত্তিক বাজেট ঘাটতি। এখন আপনারা দেখেন আমাদের বাজেটের এখন যে সোশ্যাল সেফটি নেটের যেটা প্রচুর পরিমাণ বাজেট দেওয়া চিন্তা করতেছে, পাশাপাশি আমাদের যে সামষ্টিক বাজেট এটাকে ভারসাম্য রক্ষা করার জন্য আমরা মনে করি বাজেট ঘাটতি আমরা এই অবস্থায় থাকলে 3.09 আমরা বাজেট ঘাটতি রাখতাম, যেটা এখন আছে 3.60, সেটাকে আমরা কমিয়ে আমরা এটাকে এই লেভেলে নিয়ে আসতাম। 2 নম্বর যেটা মোট বাজেটের যে আকার সেটা আমরা যেটা বর্তমান সরকার যেটা প্রজেক্ট করতেছে যে তারা প্রায় 18% বৃদ্ধি করে 9,30,000 কোটি টাকা বাজেট দিবে। আমরা ঠিক একই জিনিস এক্সিস্টিং যে জিনিসটা করা সম্ভব উইদাউট ব্যয় সেটা আমরা মাত্র 7.87% বাড়িয়ে আমরা মনে করি 8,52,157 কোটি টাকাতেই বাজেটটা করা সম্ভব, মাত্র 7% বৃদ্ধি করে, যেখানে 62,000 কোটি টাকা শুধু বাড়ালেই হবে। এবং জিডিপির যে প্রক্ষেপণ যেটা আমরা বলি সেটাতে আমরা মনে করি যে এখন 9.2 যেটা আছে সেটাকে আমরা মনে করি ইনফ্লেশনটা কমিয়ে 8% করা সম্ভব এবং 2027-28 সালের নাগাদ এটাকে 6%-এ ইনফ্লেশন নামিয়ে আনা সম্ভব আমরা যেভাবে মনে করি, এবং কিভাবে এটা হবে সেটা আমরা পরবর্তী স্টেপে আমরা বলে দিচ্ছি। 4 নম্বর আমরা যেটা বলতেছি বৈদেশিক রিজার্ভ, যেটা আমরা আমাদের জানি বাইরে কেনাকাটা করতে হয়, সেটা এখন প্রায় 29 রয়েছে, যেটা দিয়ে আমরা 4 মাস করতে পারবো। যদিও আগামী 6 মাসে আমাদের প্রচুর পরিমাণ ইম্পোর্ট করতে হবে, এই বছরটাতে কিন্তু আমাদের তেল, ডিজেল, গ্যাস অনেক কিছু এলএনজি আনতে হবে। এরপরেও আমরা মনে করি আমরা যদি যে বাজেট আমরা প্রস্তাব করতেছি আমরা ক্ষমতায় থাকলে এটাকে আমরা এই রিজার্ভটাকে বাড়িয়ে 32 বিলিয়ন, যেটা 5 মাসের খোরাকের সমষ্টি হবে, সেটা আমরা করতে পারতাম। রাজস্ব এবং জিডিপির যে অনুপাত যেটা রয়েছে সেটা আপনারা জানেন যে বাংলাদেশ একমাত্র যেখানে হচ্ছে এশিয়ার, সাউথ এশিয়ার সবচেয়ে কম আমাদের 6.7 আমাদের এই রাজস্ব এবং জিডিপির যেটা হার রয়েছে, সেখানে আমরা মনে করি যে আমরা যে বাজেট দিয়েছি বা আমরা ক্ষমতায় থাকলে 9.32 করা সম্ভব। এবং এটাকে আমরা 2000 যদি বলি যে 30-31 সালের মধ্যে সেটাকে আমরা চাইলে আমরা এটাকে আরো বেশি 13%-এ নিয়ে যাওয়া সম্ভব। এরপরে যদি দেখি সুদ এবং বাজেট, আপনারা জানেন কিনা জানি না আমাদের বাজেটের প্রায় 15.4% এই বাজেটের আমরা কিন্তু সুদের টাকা দিতে শেষ হয়ে যায়, সেখানে মানে যা বাজেট করে তার 15% এখানে চলে যাচ্ছে। আমরা মনে করি এখানে আরো 2% হ্রাস করা সম্ভব। কিভাবে কমানো সম্ভব সেটা হচ্ছে আমরা এখানে প্রস্তাবনা দিয়েছি। এই একই জিনিস আমরা যখন ইন্টারনালি ঋণটা গ্রহণ করি, সরকার তো ঋণ করে এই জিনিসটা করে, ঋণের সুদ দেয়, এটা ব্যাংক থেকে নেয়, ট্রেডিশনাল কনভেনশনাল স্টাইলে যখন নেয় তখন 11%-এর অধিক সুদ দিতে হয়। কিন্তু এই একই জিনিসটাকে যদি বন্ড এবং ইসলামিক সুকুকের মাধ্যমে করা হয় তাহলে 1 থেকে 1.5% কমে আসে, যেটাতে প্রায় আমরা মনে করি যে প্রায়
আমাদের অনেক টাকা 12,000 কোটি টাকার মতো সেভ হয়। তাহলে এক্সিস্টিং গভর্নমেন্ট কিন্তু 12,000 কোটি টাকা যে বাজেট দিচ্ছে, ঋণ গ্রহণ করতেছে। এবং আপনারা জানেন তো এবার গভর্নমেন্ট প্রায় গতবার তো 1,04,000 কোটি টাকা ব্যাংক থেকে গ্রহণ করেছে, এবার প্রায় 1,43,000 কোটি টাকা গ্রহণ করার চিন্তা করতেছে। বিগ অ্যামাউন্ট, যেখানে আবার যদি সুদ দেয় আগামী বছর হয়তো বাজেটে সেটা 16% হয়তো দিতে হবে। সে জায়গায় আমরা মনে করি ব্যাংকিং খাত থেকে আমাদের প্রস্তাবনা অনুযায়ী আমরা প্রায় 14,000 কোটি টাকা কমাইতে পারবো আমাদের বাজেট যেভাবে দেওয়া আছে সেটা অনুযায়ী। এবং 2 নম্বর যেটা আমাদের পয়েন্ট, সেটা হচ্ছে রাজস্ব কাঠামো ও করজাল সম্প্রসারণ। আমরা যে কথাগুলো বললাম এই বাজেটটা কিভাবে বাস্তবায়ন করব, আমরা 6টা উৎস থেকে নতুন করে 76,000 কোটি টাকা অতিরিক্ত আয় করতে পারবো। সেটা কিভাবে আয় করতে পারবো তার 1 নম্বর পয়েন্টটা আপনাদেরকে বলতেছি। বিদ্যুৎ সংযুক্ত কর বাধ্যতামূলক করা। এটা কি জিনিস? আমরা একটা মিনিমাম কর ধরেছি যে 75 ইউনিট হয়, এটা মিনিমাম লেভেলে যারা করে তাদেরকে করমুক্ত রেখে এর অধিক যারা বেশি ব্যয় করে, যাদের ফ্রিজ অনেক কিছু আছে, এরা অবশ্যই অনেক টাকা ব্যয় করা স্বাবলম্বী যারা আছেন তাদেরকে করের আওতায় আনা, এমন একটা আইন করা যারা এর অধিক আপনার ইউনিট ব্যবহার করতেছে তাদেরকে যদি কর সাবমিশন বাধ্যতামূলক করা হয়, তাহলে আমরা দেখতে পাবো যারা করের আন্ডারে ছিল না তারা করের আন্ডারে চলে আসবে। এটার মাধ্যমে আমরা মনে করি প্রায় অনেক টাকা আমরা রাজস্ব খাতে আয় করতে পারবো। 2 নম্বর যেটা, টিন, এনআইডি এবং এমএফএস সংযোজন। এমএফএস বলতে বলছি আমরা দেখবেন আমাদের বিকাশ, নগদ, অনেক ধরনের ট্রানজ্যাকশন মাইক্রো ক্ষুদ্র বিজনেসে যেগুলো হয় সেগুলোকে যদি আমরা অ্যাডজাস্ট করে দিতে পারি আমাদের এইটার ক্ষেত্রে আমরা দেখেছি। এবং পাশাপাশি আপনারা জানি খুশি হবেন যে আসলে দেখেন আমাদের দেশ এমন একটা দেশ, এখানে প্রায় 6,92,00,000 লোক কর্মজীবী মানুষ আছে। এর মাত্র 44 লক্ষ লোক ট্যাক্স সাবমিশন দেয়, মানে ট্যাক্সের মানে টিন আছে। এই টিন থাকার মধ্যে আবার দেখবেন যে প্রায় 14-15 লাখ লোক মাত্র ট্যাক্স দেয়। তার মানে 6 কোটি লোকের ধরেন যে ট্যাক্স দেয় না, বা ট্যাক্স হয়তো অল্প হলেও দেয় না। তাহলে এটা যদি পূর্ণাঙ্গভাবে আমরা যদি মনিটর করে ট্যাক্সের আওতায় আনা যায়, আমরা মনে করি মিনিমাম এই বছরে 15,000 কোটি টাকা এডিশনাল আয় করা সম্ভব। যেটা রাজস্ব আমরা ঋণ করে নিচ্ছি সেটা আমরা আমাদের রাজস্ব থেকে করতে পারি। আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে বলতে চাই যে থেকে আয় করা সম্ভব, সেটা হচ্ছে সম্পত্তি কর না, জাতীয় ডিজিটাল সম্পদ নিবন্ধন। এটা কি জিনিস? আপনারা যদি দেখেন আমাদের শুধু ঢাকার কথাই যদি বলি, ঢাকার দক্ষিণে প্রায় 2 লক্ষ হোল্ডিংস আছে, আর উত্তরে প্রায় 2,87,000 হোল্ডিংস আছে। এই যে হোল্ডিংগুলো আছে আপনারা দেখেন যখন বাড়ি ভাড়া নেয় তারা কিন্তু কোনো ব্যাংক ট্রানজ্যাকশন করে না, করে ক্যাশ ফ্লোটা নেয়। তাহলে একটা বাসায় কিন্তু একাধিক 10তলা 5তলা মাল্টি স্টোরেজ আছে, সেখানে যে আয়টা হয় সেখানে কিন্তু কোনোভাবে কর দেখানোর সুযোগ থাকে না। এটাকে যদি আমরা আমাদের হোল্ডিং জাতীয় নিবন্ধনের মাধ্যমে আনা করতে পারি এবং সারা দেশে বড় বড় সিটি যেগুলোতে রয়েছে, সিলেট বলেন, চিটাগং বলেন, তাহলে আমরা বিশ্বাস করি এখান থেকে গভর্নমেন্ট মিনিমাম 20,000 কোটি টাকা আয় করা সম্ভব। তাহলে আমাদের দেখেন বৈদেশিক এবং দেশীয় ঋণ আমরা অনেকগুলো কভার করতে পারবো। এবং আরেকটা বিষয় আমরা যেটা বলতে চাই 4 নম্বরে, বন্দর। আপনার যতগুলো আমাদের যে কয়েকটা বন্দর আছে আপনারা জানেন এখানে প্রচুর পরিমাণ দুর্নীতি হয়, এবং এটার কারণে আমরা সরকার ট্যাক্স ভ্যাট থেকে কি হয় অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেখানে আমরা দেখেছি, হিসাব করে দেখেছি, সরকার যদি এটাকে বন্দর ডিজিটালাইজেশন করে, দুর্নীতি মুক্ত করে, তাহলে আমরা প্রায় 20,000-25,000 কোটি টাকা আমরা এখান থেকে আমরা এই আবার আয় করতে পারবো। এছাড়াও 5 নম্বরে আমরা দেখেছি অপ্রয়োজনীয় কর অব্যাহতি বাতিল। অনেক জায়গায় এরকম যেগুলো আছে অপ্রয়োজনীয়ভাবে বাতিল করা হয়েছে, সেগুলোকে যদি আমরা বাতিল করতে পারি সেখান থেকেও আমরা একটা বেশ 20,000 কোটি টাকার মতো আমরা সাশ্রয় করতে পারবো, যেগুলোকে করের আওতা আনা হয়নি বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে। সেগুলো হলে আমরা গভর্নমেন্ট একটা আয়ের সেক্টর হিসেবে কাজ করবে। আর একটা বিষয় অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আরেকটা ইন্টারেস্টিং বিষয়, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এগুলোকে আমরা পুঁজিবাজারে তালিকা করি নাই। আমরা যেটা করতেছি যে রাষ্ট্রের 6-7টা প্রতিষ্ঠান যেগুলো খুব লাভজনক প্রতিষ্ঠান, এগুলোকে যদি আমরা ডিএসসি অথবা সিএসসিতে আমরা ইনলিস্টেড করি, তাহলে যেটা হবে গভর্নমেন্ট লোন বেস না হয়ে বরং ইকুইটি বেস হবে। তাহলে এখানে এটা দিলে অনেকে শেয়ার কিনবে, সে টাকা দিয়ে গভর্নমেন্ট তার চলতে পারবে, এবং গভর্নমেন্টের তখন ঋণের টাকাটাও পে করতে হবে না, বরং এডিশনালি এই লাভজনক প্রতিষ্ঠানটা ডিএসসিতে ঢোকার কারণে 15-20% আমরা মনে করি যে ডিএসসির মূলধন বাড়বে, এবং ডিএসসিতে একটা বিশাল ইতিহাসের সবচেয়ে বড় একটা মূলধনের একটা জায়গা তৈরি হবে। তো সব মিলে আমরা 6টা সেক্টর থেকে আমরা দেখালাম যে কিভাবে 76,000 কোটি টাকা এডিশনালি রানিং যদি আমরা বাজেট ঘোষণা করি, আমরা সরকারে থাকতাম তাহলে আয় করতে পারতাম। এবং এছাড়া আমরা অনেক জায়গায় উপরে দেখালাম যে কিভাবে আমরা কমাইতে পারি সুকুক বন্ডের মাধ্যমে। এর বাকি অংশ আমি আমার কোলিগ সম্মানিত ফয়সালকে প্রেজেন্টেশন করার জন্য বলতেছি।